আপনার কি মনে হয় মাছ মারা যাওয়ার কারণ কি? হয়তো আপনার মাছের মধ্যে সমস্যা আছে, যেই মাছটা কিনে এনেছেন সেটা অসুস্থ, মারা যাওয়াটাই স্বাভাবিক। অথবা আপনার অ্যাকুরিয়ামের পানির মধ্যে সমস্যা আছে, যেখানে সুস্থ মাছ এনে রাখলেও অসুস্থ হয়ে যায়। অনেকের কমপ্লেন এটা থাকে যে আমি একদম সুস্থ মাছ দোকান থেকে কিনে এনেছি, কিন্তু বাসায় এনে রাখার পর আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় অথবা বেশি দিন বাঁচে না। অর্থাৎ একদম ফিট মাছ কিনে আনার পরেও মাছ মারা যাওয়ার একমাত্র কারণ অ্যাকুরিয়ামের পানি। আর এই ভিডিওতে পানির তাপমাত্রা, পিএইচ থেকে শুরু করে পানি চেঞ্জ কয়বার করবেন, পরিষ্কার কিভাবে রাখবেন, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। যেহেতু শীত চলে এসেছে, তাই প্রথম আলোচনার বিষয়টা হলো তাপমাত্রা। পানির তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি বা 28 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। এই তাপমাত্রাটা মেনটেন করা কেন প্রয়োজন? অ্যাকুরিয়ামের পানির তাপমাত্রা যত কমতে থাকে, মাছের হজম শক্তি তত কমতে থাকে। অর্থাৎ অ্যাকুরিয়ামের পানির তাপমাত্রা যত কমে যাবে, মাছ খাবার তত কম হজম করতে পারবে। তাই আপনি নর্মালি যেই পরিমাণ খাবার খাওয়ান, ওই পরিমাণ খাবার খাওয়ানোর পরও মাছ অসুস্থ হয়ে যাবে, কারণ সেই খাবারটা সে হজম করতে পারছে না, পেটেই থেকে যাচ্ছে আর অনেক ধরনের সমস্যা তৈরি করছে। আর পানির তাপমাত্রা কমে গেলে ফাঙ্গাস খুব দ্রুত অ্যাটাক করে। তাই দেখবেন শীতকালেই কিন্তু হোয়াইট স্পটের প্রবলেমটা অনেক বেশি হয়। তাই তাপমাত্রাটা মেনটেন করতে হবে। তাই তাপমাত্রা মেনটেন করার জন্য আপনি একটা হিটার ইউজ করতে পারেন। হিটার সবসময় লাগাতে হবে না, শুধু শীতকালে আপনি অ্যাকুরিয়ামের এক সাইডে হিটার লাগিয়ে দিবেন। সব মাছের জন্য হিটারের প্রয়োজন হয় না, কিন্তু কিছু কিছু মাছ আছে যেই সব মাছ রাখতে হলে অবশ্যই হিটার ইউজ করতে হবে। তারপর পানিতে অক্সিজেনের পরিমাণ। আপনার পানিতে যখন অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখনই কিন্তু মাছ মারা যায়। অনেক সময় দেখবেন মাছ একদম অ্যাকুরিয়ামের নিচে গিয়ে বসে পড়েছে, অথবা একদম উপরে ভাসছে, একদম উপর থেকে বাতাস থেকে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে। তখন বুঝবেন আপনার মাছের পানিতে অক্সিজেনের ঘাটতি আছে। তখন দ্রুত এয়ার পাম্প চালু করে দিতে হবে। এখন অনেকের প্রশ্ন এরকম থাকে যে আমি কি 24 ঘন্টা এয়ার পাম্প চালু রাখবো? অনেকে বলে যে আমি তো রাতে এয়ার পাম্প অফ করে রাখি। এইটার অ্যান্সার হলো আমাদের 24 ঘন্টা এয়ার পাম্প চালু রাখতে হবে। আপনি কি রাতে অক্সিজেন ছাড়া থাকতে পারবেন? একইভাবে মাছেরও রাতেও অক্সিজেন লাগবে। আর প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে কিন্তু এয়ার পাম্পের প্রয়োজন হয় না, গাছই অক্সিজেন দেয়। যতক্ষণ লাইট আছে ততক্ষণ সে অক্সিজেন দিতে পারছে, কিন্তু রাত হওয়ার পর গাছ আর অক্সিজেন দিচ্ছে না, তখনও কিন্তু মাছের শ্বাস নিতে হচ্ছে আর তার অক্সিজেন প্রয়োজন। ওই সময় পানিতে যেই পরিমাণ অক্সিজেন আছে, সেই অক্সিজেন শেষ হয়ে যাওয়ার পর কিন্তু মাছের কষ্ট হবে আর মাছ মারা যাবে। তাই রাতে যারা এয়ার পাম্প অফ করে রাখেন, এটা আরো মাছের জন্য বেশি ক্ষতিকর। তাই সব সময় এয়ার পাম্প চালু রাখতে হবে। আপনি মাঝে মাঝে 1 ঘন্টা 2 ঘন্টা এয়ার পাম্প অফ রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। কারেন্ট চলে গেছে আধা ঘন্টা 1 ঘন্টা, এটা কোনো সমস্যা না, কিন্তু আপনি সারা রাত এয়ার পাম্প অফ রাখতে পারবেন না। এই প্র্যাকটিসটা করা উচিত না। যেহেতু প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের কথা বললাম, তাই বলি প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের ভেতরে কিন্তু রক সল্ট আর মিথিলিন ব্লু ইউজ করতে পারবেন না। প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের পানিতে যদি রক সল্ট আর মিথিলিন ব্লু ইউজ করেন, তাহলে মাছের তো কোনো ক্ষতি হবে না, কিন্তু গাছের সমস্যা হতে থাকবে, গাছ আস্তে আস্তে মারা যেতে থাকবে। তাই পানিতে যদি রক সল্ট অথবা মিথিলিন ব্লু দিয়ে মাছকে চিকিৎসা করতে হয়, তাহলে অবশ্যই মাছকে আগে সরিয়ে নেবেন এমন কোনো অ্যাকুরিয়াম বা বালতিতে যেখানে গাছ নেই। তারপর সেখানে রক সল্ট ইউজ করবেন, মিথিলিন ব্লু ইউজ করবেন, যেটা খুশি সেটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর অনেকে আছে অ্যাকুরিয়ামের ভেতরে বিনা কারণে হাত দেয়, বারবার মাছ টাচ করতে থাকে, তো এই সব করা যাবে না। প্রথম কথা হলো, মাছকে এইভাবে বারবার টাচ করলে মাছ স্ট্রেসের মধ্যে থাকবে, আর শুধু এই কারণে মাছ মারা যেতে পারে। আর বারবার হাত দিলে পানির কোয়ালিটিটাও খারাপ হয়ে যাবে, পানি ঘোলা হয়ে যাবে, পানি ময়লা হয়ে যাবে। আর আপনি এমন হতে পারে এমন সময় অ্যাকুরিয়ামের পানিতে হাত দিয়েছেন যার একটু আগেই আপনি খাবার খেয়েছেন, খাবার খাওয়ার পর আপনি সাবান দিয়ে খুব ভালোভাবে হাত ধুয়েছেন, কিন্তু সেই সাবানের হালকা অংশ আপনার হাতের সাথে লেগে থাকতে পারে। যখন আপনি হাত দিচ্ছেন তখন সেই সাবানটা অ্যাকুরিয়ামের পানির সাথে মিশে যাচ্ছে, আর এই সাবান কিন্তু মাছের জন্য খুবই ক্ষতিকর, খেয়ে ফেললে মাছ মারা যাবে। তাই বারবার বিনা কারণে অ্যাকুরিয়ামের ভেতরে হাত দেওয়া যাবে না। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট, অনেকে বলে অ্যাকুরিয়ামের পানি কিভাবে ক্রিস্টাল ক্লিয়ার রাখবো। পানি ময়লা হওয়ার মেইন কারণ হলো দুইটা। হয়তো আপনার মেকানিক্যাল ফিল্ট্রেশনের মধ্যে সমস্যা আছে, অথবা আপনার বায়োলজিক্যাল ফিল্ট্রেশনের মধ্যে সমস্যা আছে। যদি দেখেন আপনার অ্যাকুরিয়ামের ভেতরে দৃশ্যমান ময়লা, মানে ময়লার অংশ ভাসছে, আপনি দেখতে পাচ্ছেন, তখন বুঝবেন আপনার মেকানিক্যাল ফিল্ট্রেশনের মধ্যে সমস্যা আছে। আর যদি দেখেন আপনার অ্যাকুরিয়ামের পানিতে ময়লা দেখা যাচ্ছে না, কিন্তু পানি সাদাটে হয়ে গেছে অথবা হলদে হয়ে গেছে, তখন বুঝবেন আপনার অ্যাকুরিয়ামে বায়োলজিক্যাল ফিল্ট্রেশনের মধ্যে কোনো সমস্যা আছে। অনেক দোকানেই কিন্তু দেখবেন অ্যাকুরিয়ামের পানি একদম ঘোলা হয়ে আছে, একদম সাদা হয়ে আছে। ওই পানিতে যদি মাছ বেশি দিন থাকে, অবশ্যই মাছ মারা যাবে। মেকানিক্যাল ফিল্ট্রেশনটা কি? যে সিনথেটিক কটন অথবা ফর্মের মাধ্যমে আপনার ময়লাগুলো পরিষ্কার হচ্ছে, সেটা হলো মেকানিক্যাল ফিল্ট্রেশন। এইভাবে দৃশ্যমান ময়লাগুলো সেই ফর্মে বা সিনথেটিক কটনে ঢুকে যাচ্ছে আর ময়লাটা পরিষ্কার হচ্ছে, কিন্তু সেই ময়লা সিনথেটিক কটন বা ফিল্টারের মাধ্যমে অ্যাকুরিয়াম থেকে বেরিয়ে যাচ্ছে না, অ্যাকুরিয়ামের ভেতরেই থাকছে। তার মানে সেই ময়লাটা পচে যাবে, সেই ময়লা থেকে অ্যামোনিয়া তৈরি হবে। সেই অ্যামোনিয়াটা কিন্তু অ্যাকুরিয়ামের পানির ভেতরেই আসছে। এই অ্যামোনিয়ার কারণেই
পানি একদম সাদাটে বা হলদে হয়ে যায়। আর এই অ্যামোনিয়াটা দূর করে হলো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, আর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার থাকার জায়গা হলো বায়োমিডিয়া, আর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার মাধ্যমে অ্যামোনিয়া দূর করার প্রক্রিয়াটাই হলো বায়োলজিক্যাল ফিল্ট্রেশন। এত টেকনিক্যালি যাওয়ার প্রয়োজন নেই, আপনি যে কোনো বায়োমিডিয়া, হতে পারে সিরামিক রিং, হতে পারে লাভা রক, আপনার ফিল্টারের ভিতরে দিয়ে দিন। এই সিরামিক রিংই আপনার অ্যাকুরিয়াম থেকে অ্যামোনিয়া দূর করবে। আর সিনথেটিক কটন বা ফর্ম তো থাকবেই, যেগুলো ময়লাকে আটকিয়ে রাখবে। এই মেকানিক্যাল ফিল্ট্রেশন আর বায়োলজিক্যাল ফিল্ট্রেশন ছাড়া আরেকটা ফিল্ট্রেশন আছে, সেটা হলো কেমিক্যাল ফিল্ট্রেশন। এত ডিপ আমি যাব না, কিন্তু ভিডিওর শেষের দিকে একটা টিপস আমি দিব যাদের অ্যাকুরিয়ামের পানি থেকে দুর্গন্ধ বের হয় তাদের জন্য। এখন আপনার ফিল্টার যতই ভালো হোক, আপনার কিন্তু ওয়াটার চেঞ্জ করতে হবে। ওয়াটার চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আপনি মেকানিক্যাল ফিল্ট্রেশনের মাধ্যমে দৃশ্যমান ময়লাগুলোকে আটকিয়ে ফেলছেন সিনথেটিক কটন বা ফোমের ভেতরে। তারপর সেই ময়লা থেকে যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, যেই অ্যামোনিয়া মাছের জন্য অনেক বেশি ক্ষতিকর, সেই অ্যামোনিয়াকে আপনি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার মাধ্যমে ভেঙে নাইট্রেটে পরিণত করছেন। সেই নাইট্রেটও কিন্তু মাছের জন্য ক্ষতিকর। সেই নাইট্রেটটা কিন্তু অ্যাকুরিয়ামের ভেতরে থেকেই যাচ্ছে। তাই এই নাইট্রেট কন্ট্রোল করার জন্য আপনাকে ওয়াটার চেঞ্জ করতে হবে। এই ওয়াটার চেঞ্জ মানে কিন্তু একদম অ্যাকুরিয়ামের সব পানি ফেলে দিয়ে নতুন পানি দেওয়া না। এই ওয়াটার চেঞ্জ বলতে আপনি অ্যাকুরিয়ামের নিচ থেকে 30 to 40% ওয়াটার ফেলে দিয়ে নতুন পানি অ্যাড করবেন। 30 to 40-র জায়গায় 20 to 30 হতে পারে, নো প্রবলেম। তার মানে আপনার অ্যাকুরিয়ামের সম্পূর্ণ পানি ফেলে দিয়ে নতুন পানি অ্যাড করা যাবে না, এতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া মারা যায়। তাই আপনাকে অবশ্যই পুরনো পানি অ্যাকুরিয়ামে রাখতে হবে। এখন আমি যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব, এইটা জানার প্রতি আগ্রহ মানুষের অনেক বেশি থাকে। এইটা হলো অ্যাকুরিয়ামের পানির ভেতরে কি মেডিসিন ইউজ করতে হবে? কারণ যখনই আপনি নতুন মাছ কিনতে যাবেন, তখন দেখবেন দোকানদার আপনাকে জোর করে মেডিসিন কিনাবে, বলবে এই মেডিসিন ছাড়া আপনি মাছ রাখতে পারবেন না। আপনি প্রত্যেকবার ওয়াটার চেঞ্জের পর এক মুখা করে এই মেডিসিন ঢেলে দিবেন। এইভাবে সম্পূর্ণ আপনাকে বোকা বানায় দোকানদাররা। কারণ আপনি বোঝার চেষ্টা করেন, একদম সুস্থ মাছ দোকান থেকে কিনে আনার পর আপনার মেডিসিনের কি প্রয়োজন? মেডিসিন বলতে আপনি কোনো ওয়াটার কন্ডিশনার ইউজ করতে পারেন, যে কোনো ন্যাচারাল প্রোডাক্ট। তবুও বিনা কারণে আমি বলবো ওয়াটার কন্ডিশনার ইউজ করারও প্রয়োজন নেই। আপনার অ্যাকুরিয়ামের পানিতে যদি ক্লোরিন না থাকে, তাহলে আপনি ডিরেক্ট আপনার ট্যাপের পানি অ্যাকুরিয়ামে দিয়ে সেই পানির ভেতরে আপনার মাছকে রাখতে পারবেন। আর যদি ক্লোরিন থাকে, তাহলে একটা ক্লোরিন রিমুভার নিয়ে আসবেন। অবশ্যই ভালো কোনো কোম্পানির ক্লোরিন রিমুভার নিয়ে আসবেন। এই ছোট ছোট অ্যান্টি ক্লোরিনের বোতলগুলো যে আছে, এগুলোর ভেতরে ক্লোরিন রিমুভ করার কোনো উপকরণই থাকে না। এগুলো ইউজ করা আর না করা একই। তাই অবশ্যই ভালো অ্যান্টিক্লোরিন হতে হবে। আর যদি আপনার মাছ অসুস্থ হয়ে যায়, তাহলে আপনি রক সল্ট ইউজ করতে পারেন। 10 লিটার পানিতে 1 চামচ রক সল্ট। আর যদি পেটের কোনো সমস্যা হয়, তাহলে পানিতে ইপসাম সল্ট ইউজ করতে পারেন। অনেকের অ্যাকুরিয়ামে কিন্তু অ্যালগির প্রবলেম হয়, অর্থাৎ অ্যাকুরিয়ামের গ্লাস একদম শ্যাওলা দিয়ে ঘোলা হয়ে যায়। এই শ্যাওলা কিন্তু অ্যাকুরিয়ামের জন্য খুব খারাপ না। অর্থাৎ আপনার অ্যাকুরিয়ামের ভেতরে যদি অ্যালগি থাকে, তাহলে এটা মাছের জন্য ক্ষতিকর কিছু না। কিন্তু এই অ্যালগিটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন? আপনার অ্যাকুরিয়ামে লাইটের পরিমাণ যদি খুব বেশি থাকে, তাহলে অ্যালগি প্রবলেম হয়। যদি অতিরিক্ত খাবার দেন মাছকে, তাহলে সেই অতিরিক্ত খাবার দেওয়ার কারণে অ্যালগি প্রবলেম হয়। আর যদি অতিরিক্ত অ্যালগি হয়, তাহলে আপনি অ্যালগি খাওয়ার জন্য কিছু মাছ অ্যাড করতে পারেন। এমন কিছু মাছ আছে যেই মাছগুলো অ্যালগি খেয়ে ফেলে, যেমন প্লাকো, ইয়োলো অ্যালগি হিটার, সাইনিস অ্যালগি হিটার, যেটা অটোসিনক্লেস, এল সিরিজের যে কোনো প্ল্যাকো খুবই ভালো, প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের ভেতরেও রাখতে পারবেন। এইসব মাছ অ্যাড করতে পারেন যদি আপনার অ্যাকুরিয়ামের ভেতরে অ্যালগি প্রবলেম হয়। যেহেতু পানি নিয়ে আলোচনা করছি, তাই পিএইচ নিয়ে আলোচনা করা খুবই ইম্পর্টেন্ট। অ্যাকুরিয়ামের জন্য ওয়াটার পিএইচ কেমন হওয়া উচিত? ম্যাক্সিমাম মাছ কিন্তু লো পিএইচে থাকতে বেশি পছন্দ করে, যেমন ডিসকাস, র্যাম, অ্যাঞ্জেল, টেট্রা, গোরামি, রেসবোরা, বেটা। এইসব মাছ লো পিএইচ অর্থাৎ অ্যাসিডিক পানিতে থাকতে বেশি পছন্দ করে। নর্মালি আমাদের ট্যাপ ওয়াটারের পিএইচ বেশি থাকে, 7-এর চেয়ে বেশি থাকে। তাই আপনার পিএইচ কমানোর জন্য অনেক মেডিসিন আছে, যেই মেডিসিনগুলো পিএইচ কমিয়ে দেয়। আমি শুরুতে বলেছি মেডিসিন ইউজ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, মেডিসিন ইউজ করার কোনো প্রয়োজন নেই। আপনি বাদাম পাতা ইউজ করবেন। বাদাম পাতা বলতে অ্যালমন্ড লিভ। এই বাদাম পাতা অ্যাকুরিয়ামের পানির ভেতরে দিয়ে দিলে পিএইচ অটোমেটিক কমে যায়। আসলে এত বাদাম পাতা দেওয়ারও প্রয়োজন হয় না। অ্যালমন্ড লিভ ছাড়া পানির পিএইচ না কমিয়েও মাছকে ইজিলি বাঁচিয়ে রাখতে পারবেন, কারণ আমাদের ম্যাক্সিমাম জায়গার পানির পিএইচ ওইটাই থাকে যেই পিএইচে মাছ ইজিলি বাঁচতে পারবে। কিন্তু আপনি যদি মাছের পানিটা আরও বেটার করতে চান, তাহলে আপনি এই বাদাম পাতা ইউজ করবেন। আমি এইটাই বললাম। পিএইচ এর পরে আসে জিএইচ। আসলে পিএইচ নিয়ে এত ঝামেলা, আমি জিএইচ আর যাচ্ছি না। তারপর আসে ক্লোরিন। ক্লোরিনের ব্যাপারটা আমি বলেছিলাম যদি আপনার পানিতে ক্লোরিন থাকে, তাহলে একটা ভালো অ্যান্টি ক্লোরিন নিয়ে আসবেন। এই ভালো অ্যান্টি ক্লোরিনের আবার দাম বেশি। এখন আপনি যদি ক্লোরিন রিমুভার না কিনে পানি থেকে ক্লোরিন রিমুভ করতে চান, তাহলে কিভাবে করবেন? যে কোনো বালতিতে আগে পানি নেবেন, সেই পানির ভেতরে এয়ার পাম্প চালু করে রাখবেন। 2-3 দিন এভাবে এয়ার পাম্প চালু করে রাখার পর সেই পানি থেকে সব ক্লোরিন রিমুভ হয়ে যাবে।
তখন সে বালতির পানিটা আপনি অ্যাকুরিয়ামের ভেতরে দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। বলেছিলাম যাদের অ্যাকুরিয়ামের পানি থেকে দুর্গন্ধ বের হয় তাদের জন্য একটা টিপস দিব। যাদের অ্যাকুরিয়ামের পানি থেকে দুর্গন্ধ বের হয় তারা ফিল্টারের ভেতরে অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করতে পারেন। এই অ্যাক্টিভেটেড কার্বন অ্যাকুরিয়ামের পানি থেকে দুর্গন্ধ দূর করে, অ্যাকুরিয়ামের পানির ভেতরে যেই সব উপাদান আপনার প্রয়োজন নেই সেই সব উপাদান দূর করে। আর এই অ্যাক্টিভেটেড কার্বনের কাজ করাটাই হলো কেমিক্যাল ফিল্ট্রেশন। গ্রাম অঞ্চলে বা অনেক জায়গায় পানিতে আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে, একদম পানি লাল হয়ে যায়। এই আয়রন কমাতেও কিন্তু অ্যাক্টিভেটেড কার্বন অনেক ভালো কাজ করে, কিন্তু প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের ভেতরে আপনি অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করতে পারবেন না। অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করলে প্ল্যান্টসের জন্য উপকারী যেসব উপাদান সেই সব উপাদানও অ্যাক্টিভেটেড কার্বন শেষ করে ফেলবে। এখন একদম লাস্ট পয়েন্ট, আপনি যদি আপনার অ্যাকুরিয়ামের পানিকে খুব ভালোভাবে অবজার্ভ করতে চান তাহলে আপনার একটা টেস্ট কিট প্রয়োজন হবে। যেই টেস্ট কিটের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকুরিয়ামের পানিতে অ্যামোনিয়ার পরিমাণ ঠিক আছে কিনা, নাইট্রেটের পরিমাণ ঠিক আছে কিনা, পিএইচ কত, এই সব আপনি দেখতে পারবেন টেস্ট কিটের মাধ্যমে। এই টেস্ট কিট বাংলাদেশে পাওয়াটা খুবই কঠিন। আপনি অনলাইনে কিছু কিছু জায়গায় পেয়ে যাবেন অ্যামোনিয়া চেক করার জন্য অ্যামোনিয়া টেস্ট কিট, পিএইচ চেক করার জন্য টেস্ট কিট পাবেন। এইসব আপনি অনলাইন থেকে কিনতে পারবেন, কিন্তু এই টেস্ট কিটগুলোর দাম অনেক বেশি হয়, 2000-3000 টাকাও চলে যায়। 2000-এর মধ্যে মোটামুটি পেয়ে যাওয়ার কথা। আসলে টেস্ট কিট এত ইম্পর্টেন্ট কিছু না, কিছু কিছু সময় দরকার হয়, আপনি চাইলে কিনতে পারেন, কিন্তু না কিনলেও প্রবলেম নেই। তো আমি বলবো আপনার বাজেট যদি কম থাকে তাহলে টেস্ট কিট কিনে মাছের পিছনে এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। এর চেয়ে আপনি ভালো মানের ফিল্টার নিয়ে আসেন, সিরামিক রিং কিনে আনেন, এগুলো কাজে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আপনি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি কোনো নতুন ভিডিওতে।